ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকার যে সময় দায়িত্বে ছিল এই সময় সরকারের ঋণের পরিমাণ কতটা বৃদ্ধি পেয়েছে বা সরকার এই ঋণের অর্থ কোন কাজে কিভাবে ব্যবহার করেছে। আপনারা দেখেছেন যে এই সরকারের সময়ে উন্নয়ন কর্মকাণ্ড অনেকটা স্থবিরই ছিল, তার মধ্যে দিয়েও সরকারের ঋণ বেড়েছে। কেন সরকারের ঋণ বাড়লো বা উন্নয়ন কর্মকাণ্ডে সরকার কতটা কাজ করতে পেরেছে বা ঋণের অর্থ কোথায় কিভাবে ব্যয় হয়েছে, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো যে সরকারের ঋণ কেন এত বেড়ে গেছে বা উন্নয়ন কর্মকাণ্ড সরকার এত কম ব্যয় কেন করেছে। জনাব আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে সরকারের ঋণ একদিকে অনেক বেড়েছে, আবার সরকারের উন্নয়ন কাজে ব্যয় অনেক কমে গেছে। গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন উন্নয়ন ব্যয় সরকার করেছে। তাহলে আসলে এই ঋণ করে সরকার কি করলো? ধন্যবাদ আপনাকে। আমি তার আগে একটু বলতে চাই যে গত যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আজকে বিদায় নিচ্ছে, অলরেডি বিদায় হয়ে গেছে, তো সেই সরকার কিন্তু ছিল একটা অর্থনীতিবিদদের সরকার এবং হচ্ছে এনজিওদের একটা সরকার। কারণ হলো আপনি দেখেন যে আপনার প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা সহ এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা ছিল এখানে অর্থনীতিবিদদের একটা আধিক্য ছিল, ব্যবসায়ীদের একটা আধিক্য ছিল এবং এনজিও তো অবশ্যই। তো ফলে দেশবাসীর কাছে হচ্ছে যে একটা ভালো অর্থনৈতিক গভর্নেন্স হচ্ছে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে বিশেষ করে ইনফ্লেশন কমবে, মানুষ একটু স্বস্তি পাবে, গ্যাস বিদ্যুতের যে বিশেষ করে এসে আপনার গ্যাসের যে সংকট সেটা কমে আসবে। তো সেগুলি কোনো কিছু হয় নাই। আওয়ামী লীগ সরকার হচ্ছে তারা প্রকাশ্যেই তারা যখন ক্ষমতায় ছিল তারা বলছিল যে গণতন্ত্রের চেয়ে তারা হচ্ছে উন্নয়নকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং তারা হচ্ছে মেগা মেগা প্রজেক্ট নিয়েছে। আপনার পদ্মা সেতু বলেন, এই যে এক্সপ্রেসওয়ে বলেন, তারপরে মেট্রো রেল বলেন, ঢাকা চিটাগাং 4 লেন, এরকম অনেকগুলি বড় বড় প্রজেক্ট তারা নিয়েছে, তারা বাস্তবায়ন করছে এবং এটা তারা ঋণ করে করেছে। ফলে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরকারের সময় ঋণ অনেক বেড়েছে এবং সেই ঋণের অর্থ পুরাটাই যে উন্নয়নে ব্যয় হয়েছে বা সেখানে অনিয়ম দুর্নীতি হয়নি সেটা না, অনিয়ম দুর্নীতিও হয়তো সেখানে হয়েছে, সেটা ভিন্ন একটা বিষয়। কিন্তু আওয়ামী লীগ যখন 2009 সালে তারা জানুয়ারিতে সরকার গঠন করলো তখন বাংলাদেশের টোটাল আপনার অভ্যন্তরীণ এবং হচ্ছে বিদেশি ঋণের পরিমাণ ছিল 2 লাখ কোটি টাকা এবং তারা 17 বছর পরে এটা তারা যখন চলে যায় তখন এটা পরিমাণ ছিল 18,32,000 কোটি টাকা। অর্থাৎ আওয়ামী লীগ প্রায় 16 লাখ কোটি টাকার তখন ঋণ করেছিল। এই যে 18,32,000 কোটি টাকা এটা হচ্ছে গত বছর 24 সালের জুনের হিসাব, কিন্তু পরবর্তীতে আমাদের হচ্ছে এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনের কারণে এটা হচ্ছে আপনার আমাদের ট্রেজারি বন্ড বিলে এসব জায়গায় কিছু বিদেশি বা প্রবাসীদের ইনভেস্টমেন্ট আছে ফরেন কারেন্সিতে, এটাকে হচ্ছে বাংলাদেশি টাকায় কনভার্ট করে এটা 18,86,000 কোটি টাকা হয়েছে আওয়ামী লীগের সময়ে। তো এই সরকার যখন যাচ্ছে তো গত 30 সেপ্টেম্বর পর্যন্ত, তো এটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের হিসাব, এটা আপনি বলছেন হচ্ছে 2024 সালের 1 জুলাই থেকে 2025 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ে হচ্ছে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াইছে হচ্ছে 21,49,000 কোটি টাকা। অর্থাৎ আপনার হচ্ছে 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 2,60,000 কোটি টাকার উপরে সরকার ঋণ নিয়েছে। কিন্তু এই সরকার তাহলে ঋণ নিয়ে কী করেছে? আপনি দেখেন যে গত বাজেট, এখন যে কারেন্ট বাজেট, এটা তো হচ্ছে দেশের ইতিহাসে স্বাধীনতার পরে এই প্রথম আগের বাজেটের চেয়ে একটা ছোটো বাজেট দেওয়া হয়েছে। এখানে উন্নয়ন খাতেও বরাদ্দ অনেক কমানো হয়েছে এবং যেটা বরাদ্দ দেওয়া হয়েছে আজকে আমাদের টিভিএসেও একটা নিউজ আছে যে আপনার এই অর্থ বছরের 7 মাসে প্রায় মাত্র 50,000 কোটি টাকার মতন ব্যয় হয়েছে। আর গত অর্থ বছর যদি আপনি দেখেন যে গত অর্থ বছরে আপনার এডিপিতে সর্বসাকুল্যে ব্যয় হয়েছে 1.5 লাখ কোটি টাকা, 1,53,000 কোটি টাকা। এই যে 1,53,000 কোটি টাকা খরচ হলো, এটা হচ্ছে 2017-18 অর্থ বছরে বাংলাদেশে খরচ হয়েছিল 1,48,000 কোটি টাকা। এরপরে এটাই হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ গত 7 বছর পরে উন্নয়ন খাতে সরকার সবচেয়ে কম খরচ করে এই পরিমাণ ঋণ করেছে। সরকার যে এই যে 2,60,000 কোটি টাকা খরচ করছে, এই 2,60,000 কোটি টাকা ঋণ করছে, এই টাকাটা যদি সে উন্নয়ন খাতে খরচ করতো তাহলে আমরা বুঝতাম যে
ডেভেলপমেন্ট বাজেটের পুরাটা ঋণ করে হয়েছে এবং সরকার যে রেভিনিউ কালেকশন করছে সেটা দিয়ে সে তার অপারেটিং কস্ট পরিশোধ করছে। কিন্তু আমরা দেখছি যে সরকার যে পরিমাণ ঋণ করছে তার চেয়ে অনেক কম উন্নয়ন খাতে ব্যয় করছে। তার মানে কি সরকার পরিচালন খাতে সরকার ঋণ করে হয় ঋণ পরিশোধ করেছে অথবা সরকার ঋণ করে তার নিজের খরচ মিটেছে, যেগুলো না মিটালে সরকার চলতে পারে না, সেই ঋণগুলা এই ঋণের টাকা দিয়ে তারা সেই কাজটা করেছে। তাহলে তো আপনার যে বাজেটের ঘাটতি সেটাও তো বড় হয়ে যাওয়ার কথা। এই সরকার যে রকমের ঘাটতি ধরে বাজেট প্রণয়ন করেছিল, সব শেষ হিসেবে গিয়ে কি বাজেটের ঘাটতি বড় হয়ে যাবে? না, বাজেটের ঘাটতি বড় হতো কিন্তু বড় হয়নি। আপনি যদি গত বাজেট দেখেন 24-25 অর্থ বছরের বাজেট, সেখানে হচ্ছে আপনি রিভাইজ বাজেট ঘাটতি হচ্ছে জিডিপির 4% রাখা হয়েছে। কারণ হলো যে সরকার তো হচ্ছে উন্নয়ন খাতে ব্যয় করছে না। আচ্ছা, যদি সে তার বাজেটে যে প্রজেকশন ছিল সেই প্রজেকশন অনুযায়ী উন্নয়ন খাতে যদি সে যে বরাদ্দটা রেখেছিল, আপনি জানেন যে আওয়ামী লীগ তো হচ্ছে গত অর্থ বছরের বাজেটটা প্রণয়ন করে গেছিল। সেখানে এডিপিতে বরাদ্দ ছিল, উন্নয়ন খাতে বরাদ্দ ছিল 2,67,000 কোটি টাকা, কিন্তু সরকার তো সেখানে খরচ করছে 1,53,000 কোটি টাকা। তার মানে হচ্ছে যে এখানে 1 লাখ কোটি টাকার উপরে সরকার খরচ করেনি। যদি এই টাকাটা সরকার খরচ করতো এবং যদি ঋণ করে, তাকে তো ঋণ করেই খরচ করতে হতো, তার যেহেতু আয় নেই, ঋণ করেই খরচ করতে হতো, তাহলে কিন্তু আমাদের যে বাজেটের যে ডেফিসিট, যেটা হলো জিডিপির 4% বা 5%-এর মধ্যে রাখার যে IMF-এর একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা কিন্তু হচ্ছে ক্রস করে যেত। আবার আরেকটা জিনিস যে সরকারগুলি কিন্তু হচ্ছে ঋণের ফিগারটা হচ্ছে অ্যাকুরেট ফিগার, এখানে হচ্ছে 9-6 হেরফের করার কোনো সুযোগ নাই, কিন্তু জিডিপির ফিগারে হচ্ছে হেরফের করার সুযোগ আছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেরকম অভিযোগ ছিল যে তারা অনেক খোলাই ফাপায় দেখাইতো, এখন কিন্তু সেই বিবিএসই আছে। আওয়ামী লীগ সরকারের সময় যারা এই জিডিপির হিসাব বা হচ্ছে ইনফ্লেশনের হিসাব করতো, এই বিবিএস কিন্তু সেটাই আছে। ফলে এখন যে হচ্ছে যে একেবারেই হলো যে তারা হচ্ছে ওহির মতো যে আল্লাহ হচ্ছে জিব্রাইলের কাছে যেটা দিল, জিব্রাইল সেটাই নবীর কাছে নিয়ে আসলো, এরকমভাবে কিন্তু হচ্ছে যে এই হিসাবগুলি যে আমাদের রিডারদের কাছে বা পাবলিকদের কাছে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু বিশ্বাস করার মতো যৌক্তিক কোনো তথ্য প্রমাণ নেই। জনাব আবুল কাসেম, আপনি যে বিপুল ঋণের কথা বললেন, এই ঋণ কোন কোন উৎস থেকে সরকার নিয়েছে এবং এই ঋণ সামনের দিনের যে সরকার দায়িত্ব নিচ্ছে আজকে, তাদের উপরে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? দেখেন যে বাংলাদেশের ঋণ যে হচ্ছে অনেক বেশি, এটা নিয়ে অলরেডি আমাদের এক্সপার্টরা এবং সরকারের লোকজন কিন্তু বিভিন্ন সময় আমরা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে একটা অনুষ্ঠানে যে ঋণের ফাঁদে আমরা পড়ছি কি পড়ে না, এটা নিয়ে হচ্ছে অনেকেই অনেক কথা বলছেন। এবং যে আমাদের ঋণের একটা, এখানে ঋণের হচ্ছে দুইটা হিসাব আছে। একটা হচ্ছে আপনার জিডিপির অনুপাতে যে ঋণ, গ্লোবালি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো সেই জিডিপির অনুপাতে যখন বাংলাদেশের ঋণটাকে আপনি দেখবেন, তখন এটা হচ্ছে জিডিপির 35%-এর মতো। কিন্তু এটা এই হিসাবটা দেখে মনে হয় না যে আমাদের ঋণ আসলে অনেক বেশি। কিন্তু আপনি যখন ট্যাক্স জিডিপির হিসাবটা করবেন, ট্যাক্স জিডিপির হিসাবে যাবেন, তখন হচ্ছে এই যে বাংলাদেশের যে 35% জিডিপির অনুপাতে 35% ঋণ, এটা হচ্ছে যে অনেক ঝুঁকিপূর্ণ। কারণ হলো যে আপনি আসেন যে আমাদের ট্যাক্স জিডিপি হচ্ছে আপনার হচ্ছে 7%, আমরা জিডিপির তুলনায় যে ট্যাক্স দিই সেটা হলো 7%। তো তাহলে আমার যদি হচ্ছে 35% ঋণ থাকে জিডিপির এবং 7% যদি আমরা ট্যাক্স দিই, তাহলে সারা দেশের মানুষ আগামী হচ্ছে 5 বছর ধরে যত ট্যাক্স দিবে পুরাটা লাগবে আমার ঋণ পরিশোধে, আমি যদি আর কোনো খরচ না করি। কিন্তু আপনি যখন হচ্ছে আমেরিকার এসে দেখবেন, আমেরিকার হয়তো জিডিপির হচ্ছে 200% তাদের লোন, কিন্তু তাদের হচ্ছে ট্যাক্স হচ্ছে জিডিপির 80%। তার মানে তার হচ্ছে যে হলো 2 বছর বা 2 বছরের সে ট্যাক্স দিয়ে তার পুরা জিডিপিটা, ঋণটা সে ক্লিয়ার করতে পারছে। ফলে সেই কারণে বাংলাদেশের ঋণ হচ্ছে অনেক বেশি। এবং এই ঋণের একটা আপনি দেখছেন যে আমাদের বাজেটে এখন সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয় ঋণের সুদ পরিশোধে। এবং আমরা কিন্তু হচ্ছে যে বিদেশে যে হলো কম সুদের ঋণ, সেগুলি কিন্তু হচ্ছে সরকারগুলো নিতে পারে নাই। ফলে আমাদের ব্যাংক থেকে, সঞ্চয়পত্র থেকে বেশি সুদের ঋণ নিতে হচ্ছে। যদিও
মানে লোকাল ঋণ কখনো হচ্ছে যে দেশের অর্থনীতিকে কলাপস করে না, বিদেশি ঋণটা হচ্ছে কলাপস করে। যদি সেটা আপনি রিজার্ভ সংকটের কারণে যদি আপনি বিদেশি ঋণ পরিশোধ না করতে পারেন, আপনি খেলাপি হয়ে যাবেন। দেশের ঋণে আপনি কখনো খেলাপি হবেন না। কিন্তু দেশের ঋণ বাড়া মানে হচ্ছে উচ্চ সুদে সুদ বাড়া মানে হচ্ছে আপনি যত টাকা ট্যাক্স পাইলেন সেখান থেকে বড় একটা অংশ হচ্ছে আপনি সুদ পরিশোধে যাবে, আপনার কর্মচারীদের বেতন পাতায় যাবে। ফলে আপনি আর হচ্ছে উন্নয়ন করতে পারবেন না, সোশ্যাল সেফটিনেট, স্বাস্থ্য, শিক্ষায় আপনি বরাদ্দ বাড়াতে পারবেন না। এটাও কিন্তু একটা অর্থনীতিকে হচ্ছে সরকারকে পঙ্গু করে দেয় এবং অর্থনীতিকেও হচ্ছে ভিতর থেকে একদম ধ্বংস করে দেয়। আপনার কাছে আমার শেষ কোশ্চেন খুব সংক্ষেপে শুনতে চাই, সেটি হচ্ছে যে আপনি ঋণের কথা বললেন এবং হচ্ছে আমাদের ট্যাক্সের কথাও বললেন, কিন্তু এই ঋণ সরকার, আমরা যখন এই সরকার দায়িত্ব নেয় আমরা তখন সরকারের কাছ থেকে শুনছিলাম যে মানে বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন সংস্থা এই সরকারকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, প্রচুর অর্থ সহযোগিতা দিবে। এই ঋণ কি সরকার সেই যে প্রতিশ্রুতি তারই অংশ, নাকি অভ্যন্তরীণ উৎস থেকে সরকার নিজের প্রয়োজনে এই ঋণ গ্রহণ করেছে? দেখেন যে এখানে হচ্ছে দুরকমই আছে, সরকার অভ্যন্তরীণ এবং হচ্ছে এক্সটার্নাল, দুই সেক্টর থেকে সরকার ঋণ নিয়েছে। এবং আপনি যদি দেখেন যে গত অর্থ বছরে এই সরকার হচ্ছে $3.4 বিলিয়ন বাজেট সাপোর্ট নিয়েছে, যেটা বিভিন্ন বিদেশি উৎস থেকে। এটা হচ্ছে আগের 2 অর্থ বছরের যতটা বাজেট সাপোর্ট নিয়েছে তার হচ্ছে সমান, তার সমানেরও বেশি। মানে 2 অর্থ বছরে জানিয়েছে তার চেয়েও বেশি 1 অর্থ বছরে নিয়েছে। এরপরেও সরকারের হচ্ছে আপনার আমাদের যে অভ্যন্তরীণ উৎস থেকে যে ঋণ, সেই ঋণটাও কিন্তু বেড়েছে। আওয়ামী লীগের সময় যেটা হচ্ছে আপনার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের পরিমাণ হচ্ছে 10,76,000 এরকম ছিল, আমি একজ্যাক্ট ফিগারটা মনে নাই, 10.5 লাখের উপরে ছিল। সেটা এই সরকারের এই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এটা প্রায় 11.5 লাখ কোটি টাকা হয়ে গেছে। হ্যাঁ, প্রায় হচ্ছে 1 লাখ কোটি টাকার মতন অলরেডি নিয়েছে। এবং আপনি দেখেন যে এটা কিন্তু সরকারের সেপ্টেম্বর পর্যন্ত হিসাব। সরকার ক্ষমতা ছাড়ছে আজকে ফেব্রুয়ারি 17 তারিখে। তার মানে এর পরে গিয়ে আরো হচ্ছে অক্টোবর, নভেম্বর, হ্যাঁ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারির হাফ পর্যন্ত এই সময়ও কিন্তু হচ্ছে যে সরকারের ঋণ অনেক বেড়েছে। এবং যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, আমি যে জন্য শুরুতে বলছিলাম যে এটা অর্থনীতিবিদদের সরকার, এই অর্থনীতিবিদরা আমরা বিভিন্ন সময় নিউজ করার সময় তাদের কমেন্ট নিয়েছি, তারা বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রেখেছেন। তারা প্রত্যেকেই বলছেন যে আমাদের রাজস্ব আহরণের সক্ষমতা বাড়াইতে হবে এবং এখানে হচ্ছে অনেক লুটপাট হয়, অনেক দুর্নীতি হয়। আমাদের অর্থ উপদেষ্টাও তিনিও এই লুটপাট দুর্নীতির কথা স্বীকার করে গেছেন, কিন্তু রাজস্ব আহরণ বাড়ানোর পথটা উনি সৃষ্টি করে যেতে পারেন নাই। সেই কারণেই তার হচ্ছে এই বাংলাদেশের জিডিপির সাইজ এত বড়, হ্যাঁ, কিন্তু এই দেশের হচ্ছে রেভিনিউ কেন হচ্ছে 4 লাখ কোটি টাকা হবে? তার মানে সরকার হচ্ছে আদায় করতে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক সরকারগুলি বিরুদ্ধে অভিযোগ থাকে যে তারা তাদের দলীয় ব্যবসায়ীদের বিভিন্ন রকমের সুবিধা দেয়, কর অব্যাহতি সুবিধা দেয়, বা তারা কর ফাঁকি দিলেও তাদেরকে ধরে না। কিন্তু এই সরকার একটা অরাজনৈতিক সরকার ছিল, ফলে তাদের কিন্তু এই সুযোগটা ছিল যে যেখানে কর ফাঁকি দিচ্ছে আমি তার কাছ থেকে কর আদায় করে নেব এবং ভবিষ্যতে যাতে ফাঁকি না দিতে পারে সেই জন্য সেই রাস্তাটা আমি বন্ধ করে যাব। কিন্তু সরকার সে পথে হাঁটেনি। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। প্রিয় দর্শক, আমরা আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম সর্বশেষ উনি যেটি বললেন যে আসলে আমাদের যে পরিমাণ জিডিপি সেই অনুপাতে আমাদের রাজস্ব সংগ্রহ হয় না, যে কারণে আমাদের আর্থিক সক্ষমতা তুলনামূলকভাবে কম, বা আমাদের যে ঋণ ইতিমধ্যে নেওয়া হয়েছে সেই ঋণ পরিশোধের ক্ষেত্রেও মানে আমাদের সক্ষমতা কম রয়েছে। আমরা আশা করব নতুন যে সরকার দায়িত্ব নিচ্ছে, আবুল কাশেম যেটি বলছিলেন যে রাজনৈতিক সরকার পারে না, কিন্তু আমরা এই সরকারের কাছ থেকে প্রত্যাশা করব যে রাজনৈতিক সরকার হয়েও এই সরকার যে সমস্ত জায়গায় রাজস্ব ফাঁকি দেওয়া হয়, যেসব অনিয়ম দুর্নীতি রয়েছে সেগুলো বন্ধ করে রাজস্ব সংগ্রহ বাড়ানোর উদ্যোগ নেবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।